আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বি রিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি প্রায় নিশ্চিত। আনুষ্ঠানিক ঘোষণা সম্ভবত 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই দেয়া হবে। যদিও এবারের লোকসভা নির্বাচন নানা বিতর্কের কালি মেখে বিতর্কিত হয়েছে বারবার, কিন্তু এরপরও মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নীতি মোদির বিজয়ের পথকে যেন সহজ করে দিয়েছে। দ্য ইকোনমিস্টের বিশ্লেষণের ভিত্তিতে বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। ভারতে এবারের নির্বাচনে সবচেয়ে বিতর্কিত বড় ঘটনাটি ঘটে 21শে মার্চ। দুর্নীতির অভিযোগে জেলে পড়া হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আম আদমি পার্টির এই নেতা অবশ্য জোর গলায় দাবি তুলেছেন রাজনীতির কারণে তাকে ফাঁসানো হয়েছে। ভারতের নির্বাচনের স্বাভাবিক গতিবিধির তুলনায় এবার ভোটারদের উপস্থিতি বেশ কম। ভোটার টানতে স্বাভাবিক প্রচার প্রচারণার পাশাপাশি তির্যক মন্তব্য বের হয়ে আসে প্রধানমন্ত্রী মোদির মুখ থেকে। সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে নানা ধরনের বিষেধগার করেন তিনি। তার এই অবস্থান নিশ্চিতভাবেই ভারতের গণতন্ত্রকে দুর্বল করবে। পশ্চিমা দেশগুলো বিষয়টি মানে, কিন্তু সংঘাত যেখানে স্বার্থের সঙ্গে গণতন্ত্রের, সেখানে এই বহুল চর্চিত ব্যবস্থা খুব স্বাভাবিকভাবেই তার গুরুত্ব হারায়। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষায় পশ্চিমা দেশগুলো বেশ কৌশলী। তারপরও কেজরিওয়ালের ঘটনার পর জার্মানি বেশ সাহসী হয়ে ওঠে। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, স্বাধীন বিচার ব্যবস্থা গণতন্ত্রের মূলনীতি, একে সুরক্ষা দিতে হবে। এর 3 দিন পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, নিরপেক্ষ, স্বচ্ছ ও সঠিক সময়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করাকে উৎসাহিত করা হবে। এর পরপরই যুক্তরাষ্ট্র ও জার্মানির দূতাবাস প্রধানদের ডেকে পাঠিয়ে ক্ষোভ প্রকাশ করে দিল্লি। বিষয়টি নিয়ে আর কোনো দেশ ভারতকে ঘাঁটাতে যায়নি। ভারতের গণতন্ত্র ক্রমেই দুর্বল হয়ে পড়লেও পশ্চিমা কোনো দেশের কর্মকর্তা মোদির প্রস্থান নিয়ে কোনো মন্তব্য করেন না। কারণ চীন। ক্ষমতার ভারসাম্য ধরে রাখতে, বিশেষ করে চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্ররা ভারতের সঙ্গে বন্ধুত্ব বাড়ানোর দিকে নজর দিতে চায়। চীনের সঙ্গে ভারতের দা কুমড়ো সম্পর্ক বহুদিনের। 2020 সালে দুই দেশের মধ্যে সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষ সম্পর্ককে আরও মুমূর্ষ করে তোলে। বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি ভারত। দেশটির সঙ্গে স্বার্থের কারণেই পশ্চিমারা সম্পর্ক নষ্ট করতে চায় না। এছাড়া ভারত নিয়মিতভাবে যে কোনো পশ্চিমা সমালোচনাকে সাম্রাজ্যবাদী ভণ্ডামি বলে নিন্দা জানায়। যে কর্মকর্তারা সমালোচনা করেন তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করে ভারত। এসব কূটনৈতিক ঝামেলা এড়াতেও ভারতের সঙ্গে দ্বন্দ্বে জড়াতে চায় না কোনো দেশ। ভারতের গণতন্ত্র সবসময় ভুলে ভরা, তবে স্থিতিশীল। 70-এর দশকে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়ে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়। এর আগে বা পরে কখনোই ভারতকে এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি। দেশটিতে এখনও কিছু গণতান্ত্রিক প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারে। তার একটি ছোট্ট নজির হচ্ছে সুপ্রিম কোর্টে কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান। 2রা জুন তার জামিনের মেয়াদ শেষ হবে। তার সেকেন্ড ম্যান গত বছরের শুরু থেকে কারান্তরীণ। দীর্ঘ 1.5 বছরেও তার জামিন মঞ্জুর হয়নি। ভারতের প্রতি এই লঘু মনোভাব কতটা কার্যকর হয়েছে এমন প্রশ্নের জবাবে পশ্চিমা দেশগুলোর কর্মকর্তারা নিশ্চিত করে কিছু বলতে পারেননি। ব্যক্তিগত আলাপচারিতায় তারা বিচ্ছিন্ন 2-1টা বিষয়কে সাফল্য হিসেবে তুলে ধরলেও অধিকাংশের মধ্যেই মোদির ভারত সম্পর্কে উদ্বেগই বেশি। অর্থাৎ অর্থনৈতিকভাবে দ্রুত বর্ধনশীল ভারতকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারছে না পশ্চিমারা। চীন যখন ভারতের মতোই উদীয়মান অর্থনীতির দেশ ছিল, তখনও একই ভূমিকায় ছিল পশ্চিমা সরকারগুলো। এখন সেই চীন তাদের সব ধরনের নিয়ন্ত্রণের বাইরে। শুধু তাই নয়, বেইজিং প্রায় সব ক্ষেত্রেই পশ্চিমাদের চোখে চোখ রাঙাচ্ছে। আজ চীনকে মোকাবেলায় তারা ভারতকে তোয়াজ করছে। এরপর হয়তো ভারতকে বশে রাখতে নতুন কোনো দেশকে শক্তিশালী করে তুলবে তারা। গত বছর কানাডায় এক শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যায় ভারত সরকারের হাত রয়েছে বলে অভিযোগ করে অটোয়া।
এরপর যুক্তরাষ্ট্র থেকেও এক শিখ নেতাকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া যায়। অস্ট্রেলিয়ায় গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে ভারত, এমন অভিযোগ করেছে ক্যানবেরা। এসব অভিযোগের সঙ্গে যুক্ত হয়েছে ইউক্রেনে অভিযান চালানোর জন্য রাশিয়ার নিন্দা জানাতে মোদির অস্বীকৃতি। পাশাপাশি মিয়ানমার ও বাংলাদেশে স্বতন্ত্র পদ্ধতির গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করারও অভিযোগ রয়েছে ভারতের বিরুদ্ধে। ভারত নীতি নিয়ে কাজ করেন এমন এক পশ্চিমার সাবেক কর্মকর্তা বলেন, আমাদের উচিত নিজেদের প্রশ্ন করা, আমরা কি ভারতকে শক্তিশালী করার চেষ্টায় সফল হয়েছি? এই চেষ্টা পরবর্তীতে আমাদের তাড়া করবে না তো? তিনি আরও বলেন, ভারতকে আমাদের যতটা প্রয়োজন তার চেয়ে ভারতের আমাদেরকে দরকার বেশি। এ ধরনের প্রশ্ন হয়তো ভারতকে রাতারাতি পাল্টে দেবে না, তবে ক্রমাগত উদ্বেগ প্রকাশ হয়তো দেশটিকে কিছুটা সংযত রাখবে। পশ্চিমাদের মধ্যেও এ ধরনের পরিবর্তন খুব শিগগিরই হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। এর কারণ যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারের আমলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত বিরোধী ক্ষীণতম আওয়াজ শোনাও বেশ বিরল ঘটনা। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ, বাণিজ্য দপ্তর ও প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগনেও ভারত নীতি সর্বাগ্রে বিবেচিত হয়। একবার দ্বিদলীয় কংগ্রেশনাল কমিটি থেকে ধর্মীয় বিষয়ে ভারতকে উদ্বেগজনক দেশের তালিকায় রাখার প্রস্তাব পাঠানো হয়। বাইডেন সেই প্রস্তাব দেখামাত্র নাকচ করে দেন। আগামী নভেম্বরে যদি রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জিতে আসেন, তাহলে ভারতের দিকে যুক্তরাষ্ট্রের পাল্লা হয়তো আরেকটু ঝুলে পড়বে, কারণ ট্রাম্পের সঙ্গে মোদির ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত মধুর। এই ধরনের গণতান্ত্রিক দেশগুলোর ক্ষেত্রে মতভেদ হওয়ার আশঙ্কাও কম। কানাডা হত্যার অভিযোগ করার পরও গোয়েন্দা তথ্য বিনিময় গ্রুপ 5 আইজেসে তার বাকি সহযোগীরা এ ব্যাপারে খুব ধীর গতিতে প্রতিক্রিয়া দেখায়। 5 আইজের বাকি সদস্যরা হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি এবং প্রতিরক্ষা সহযোগিতার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। ইউরোপীয় ইউনিয়ন ভারতের সঙ্গে তাদের বৈঠকে নিয়মিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উত্থাপন করে, কিন্তু বিষয়টি নিয়ে এখন পর্যন্ত তাদের সদস্য দেশগুলো কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি। ভারতের জন্য সাম্প্রদায়িক দাঙ্গা একটা বড় সংকট। সাম্প্রতিক বছরগুলোতে বিজেপির ইন্ধনে প্রায়ই মুসলমানদের উপর হামলা চালানো হয়। গত এপ্রিলে নির্বাচনী প্রচারের সময় প্রধানমন্ত্রী মোদিও তার স্বাভাবিক সহনশীলতাকে বিসর্জন দিয়ে আক্রমণাত্মক বক্তব্য রাখেন। তিনি বলেন, বিরোধী কংগ্রেস পার্টি ক্ষমতায় এলে হিন্দুদের সব সম্পদ কেড়ে নিয়ে মুসলমানদের দিয়ে দেওয়া হবে। তিনি কংগ্রেসের নির্বাচনী প্রচারকে ভোট জিহাদ হিসেবেও অভিহিত করেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কংগ্রেস ক্ষমতা এলে অযোধ্যার রাম মন্দির ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। ভারতের মুসলমানরা যে সহিংসতার শিকার হয় তা নিয়ে পশ্চিমাদের কখনোই কোনো মাথা ব্যথা ছিল না। 2002 সালে গুজরাটে দাঙ্গার পর বিষয়টি নিয়ে কিছুদিন সমালোচনা চলে। ওই সময় মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। এরপর ভারতের মুসলমান ইস্যু নিয়ে পশ্চিমারা কাঁটাছেঁড়া করেনি। ভারতের অবস্থানে পরিবর্তন আনা যেতে পারে অর্থনৈতিকভাবে। পশ্চিমা দেশগুলো একসময় চীন, রাশিয়া এবং অন্যান্য স্বৈরাচার শাসিত দেশে বিনিয়োগ করেছে। ওই সময় এসব দেশের মানবাধিকারের দিকে তাদের কোনো নজর ছিল না। পশ্চিমাদের সহযোগিতায় শক্তিশালী হয়ে ওঠা এসব দেশই এখন তাদের বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছে। আর একসময় সহযোগী এসব দেশের উপরই নিষেধাজ্ঞা দিতে হচ্ছে তাদের। ভারতের ক্ষেত্রেও সম্ভবত একই ঘটনা ঘটতে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের নতুন একটি আইনে বলা হয়েছে, ব্যবসা পেতে হলে সেই দেশের মানবাধিকার পরিস্থিতিও সন্তোষজনক হতে হবে। কাজেই ভারত যদি চীনের বিকল্প হয়ে উঠতে চায়, তাহলে তাদের অবশ্যই মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদী কি এই বার্তা মেনে নেবেন? আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।